क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। আমি ওকে ডাকিনি। মা একটু শুনুন। আমার ছেলে সর্বনাশ করে ফুর্তি করো তুমি, হ্যাঁ? ও আন্টি, নিজেকে হিরোইন ভাবছো নাকি? যখন সবকিছু জানোই তাহলে এত নাটক করছো কেন তুমি? তুই আমার ছেলের জীবনটাকে তামাশা বানিয়েছিস, এবার দেখ আমি তোর কি অবস্থা করে ছাড়ি। না না মা, মা আমার এই, কথা ছাড়। শুনুন। ও আন্টি, মা, নবীন, নবীন ছেড়ে দাও মাকে। নবীন, নবীন ছেড়ে দাও মাকে। ছেড়ে দাও মাকে। তুমি দেখো আমাদের দুজনকেই ফাঁসাবে। না না, নবীন ছেড়ে দাও, ছেড়ে দাও মাকে। নবীন। ধর ধর ওকে, ধর ভালো করে ধর, দাদা, ভালো করে ধর, দাদা, ছাড়বি ছেড়ে না। দে ওকে। দাদা মারিস না ওকে। সরে যা আমাকে। হেই, দাদা, দাদা প্লিজ ছেড়ে দে ওকে। নিষেধ দাদা করেছিলাম না তোকে? দাদা নিষেধ ওকে করেছিলাম না? ছাড়। দাদা ছাড়। দাদা, মার। দাদা, দাদা ছাড় ওকে। ছাড় না এখান থেকে, ছাড়, ছেড়ে দাও আমাকে। দাদা, দাদা ছাড় ওকে। দাদা, দাদা ছাড়। ওই, এই জগৎ, ছাড় ওকে। ছাড় ওকে। আরে ছেড়ে দে দাদা। বহুবার মেরেছে, মার এটাকে, মার। দাদা ছাড়, নাহলে আমি পাথর মেরে দেবো। আরে কি করছিস? লেগে যাবে ওর। ছাড়, ছাড়। এই নবীন, তুমি পালাও, আরে ধর ওকে। পালাও। পালাচ্ছিস কোথায়? কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া, তুই। আরে দাঁড়া, দাদা এগিয়ে আসবে, আরে দাদা, কোথায় পালাচ্ছিস? দাদা, দাঁড়া, দাঁড়া বলছি, পালাও, দাঁড়া, তোকে পালাও। করে দেবো। আরে কোথায় পালিয়ে যাচ্ছে, ধর। আরে দাঁড়া। চল, 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 ছেড়ে দে, ছেড়ে দাও। তোকে তো আমি বাড়ি গিয়ে শিক্ষা দিচ্ছি। দাদা, মা গিরিশ, এটা তুই কি করছিস? হ্যাঁ, অবাধ্য হয়ে গেছিস। বোনের ওপরে কেউ এভাবে হাত তোলে? কাজটাই এমন করেছে ও। জিজ্ঞেস করো তোমার এই গুণধর মেয়েকে। কি হয়েছে? বাবা ওই 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 তোতলাচ্ছিস কেন? সত্যি করে বল না। ওই নবীনের সঙ্গে তোর মেলামেশা আজও বজায় আছে? হ্যাঁ বাবা, মিথ্যে কথা বলেছো আমাদের। আরে মিথ্যে প্রতিজ্ঞা করেছিল আমাদের সামনে যে ওর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দেবে। দেখ জিয়ামা, তোকে আমি আগেও সাবধান করেছি, এখনো সাবধান করছি যে ওই নবীনের সঙ্গে তোর বিয়ে হওয়া সম্ভব নয়। ও অন্য জাতের, আর আমি এটা চাই না যে সমাজে কেউ আমাদের অসম্মান করুক। কিন্তু বাবা আজকাল জাতপাত কে দেখে? আর এই জাতপাতের চক্করে কি একটা ভালো ছেলেকে আমার জীবন থেকে বের করে দেব? ভালো ছেলে? কে ভালো ছেলে? ওই নবীন এক নম্বরের লোফার আর দুশ্চরিত্র ছেলে ও। দাদা তুমি এসব ছাড়ো, খালি মিথ্যা কথা বলতে থাকে সারাক্ষণ। আমি তোমাকে কতবার বলেছি যে নবীনের ব্যাপারে বাজে কথা একদম বলবে না। আরে ও খুব ভালো ছেলে, শুধু এরই পছন্দ না। তাই নাকি? কোন কোন মহিলার সঙ্গে ওর সম্পর্ক আছে যা গিয়ে জিজ্ঞেস করে না আমি সবাইকে। মানি না, মিথ্যা কথা বলে যাও তুমি। আরে খালি মিথ্যা কথা বলে যায়। আর হ্যাঁ, খবরদার, এরপর থেকে কিন্তু নবীনের ব্যাপারে কোনো বাজে কথা না। বিয়ে কিন্তু আমি ওকেই করব, যা ইচ্ছে করে নাও তোমরা। দেখলে তো তোমরা, আরে দেখলে তো তোমরা কিরকম মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ বলবেই তো না, বোন তো আমি তোমারই। আহ! জিয়া, তুই আমাদের কথাও তো ভাববি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা চাও তো আমি নবীনকে বিয়ে না করি? করছি না আমি ওকে বিয়ে। একটা কথা মন দিয়ে শুনে নাও, যদি আমার বিয়ে নবীনের সাথে না হয় তাহলে আমি কাউকেই বিয়ে করব না। আচ্ছা, আজকের পর এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখবি না তুই। ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও এর, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চল, খুব বাবা! মুখে মুখে তর্ক করতে শিখেছিস তুই। আরে চল। দাদাকে আটকাও। বাবা, মা, বাবা, মা, আরে দাদা, আরে দাদা শোন না। তুই জিয়ার ব্যাপারে ভেবে কিছু একটা সিদ্ধান্ত নে। একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দে। সেটাই করতে হবে। ভাই একটা কথা বলবো, একটা ভালো ছেলে আছে আমার কাছে যে তোর বোনকে খুবই সুখে রাখবে। কে সে? চল কথা বলে আসি। ভাইও আরে বল না, কি বলবি? আমি পরে বলবো তোকে। আরে মাথা গরম করাস না, এক্ষুনি বল না। আমি কি বললি তুই? আমি বলছি আমি তোর বোনকে বিয়ে করব। কি বললি তুই? তোর সাহস হলো কি করে আমার বোনের সম্পর্কে এই ধরনের কথা বলার? আরে বন্ধুত্বের সব নীতি ভুলে গেছিস? আমার বোন তোর বোন, তোর বোন আমার বোন। আরে এত নোংরা চিন্তা কি করে করতে পারিস তুই? তোকে বন্ধু বলতে লজ্জা করছে। এক্ষুনি চলে যা আমার সামনে থেকে।
চলে যা আমার চোখের সামনে থেকে। কোনোদিন আর মুখ দেখাবি না আমাকে, বুঝেছিস? চল যা। মা, বাবা, আরে কেউ তো দরজাটা খোলো। মা, বাবা, তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারো না। ও মা, ধ্যাৎ। ও মা, মা, বাবা, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে দেবো। এক্ষুনি নিজে প্রাণ দিয়ে দেবো যদি আমার কথা না শোনো। বলে দিলাম কিন্তু আমি তোমাদের। তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারো না ঘরের মধ্যে। আর তোমরা কিন্তু আমাকে নবীনের সাথে দেখা করতে আটকাতে পারো না। আমি কিন্তু সত্যি নিজে প্রাণ দিয়ে দেবো এখানে। আমাকে ঘর থেকে বার করো, আমাকে নবীনের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি নিজে প্রাণ দিয়ে দেবো বলে দিচ্ছি। কি হচ্ছে কি এখানে? কি ছেলে মানুষই করছিস? দেখ মাথাটাই মনে হয় ওর খারাপ হয়ে গেছে। মা, বাবা, দাদাকে বলো। আমি কিন্তু এক্ষুনি আরে, গলায় দড়ি পাগল হয়ে দিয়ে দেবো গেছিস বলে দিলাম। এক্ষুনি গলায় দড়ি দেবো। দাদাকে বলো, বলো না মা। না, দাদা, দাদা কি করছিস তুই? আমি কিন্তু সত্যি নিজে প্রাণ দিয়ে দেবো। হ্যাঁ, নে এবার ঝুলে দেখা। তোমরা চলো বাইরে। আরে নাটক করছে, এসব কিচ্ছু করবে না ও। চলো বাইরে। মা, বাবা, আমি চলো। সত্যি গলায় দড়ি দেবো। এই দাদা, আমি কিন্তু সত্যি নিজের প্রাণ দিয়ে দেবো বলে দিচ্ছি। এই দাদা, এই দাদা, দরজাটা খোল। আরে খোল না। হ্যালো, কে? এই, তুমি জানো এই লোকগুলো আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমরা কি করে দেখা করব? এই তোমার ভাইটা না একটা আস্ত জল্লাদ, খুব মেরেছে আমাকে। ওর কিছু একটা করো। হ্যাঁ, আচ্ছা শোনো না, আজকে দেখা করতে এসো। আমি আসতে পারছি না দেখা করতে। যেভাবে ওকে এসো না, আমি এখনই দেখা করতে আরে চাই। আমাকে তো ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমি কি করে যাব তোমার সাথে দেখা করতে? আরে কিছু একটা তো করো, কোন একটা ইমোশনাল ড্রামা করো। ইমোশনাল ড্রামা? আরে এক্ষুনি আমি সুইসাইডের নাটক করেছিলাম। ওখানেও দাদা পাকাটা খুলে নিয়ে গেছে। সব নাটকের মধ্যে জল পড়ে গেছে। আর তার মধ্যে আমাকে গরমের মধ্যে ঘুমোতে হবে। সব তোমার জন্য হয়েছে। দেখো আমি তোমার জন্য কত মার খেলাম, আর তুমি আমার সাথে দেখা করতেও আসতে পারবে না। আমার কাছে না একটা প্ল্যান আছে, যদি তুমি আসো তাহলে তোমাকে বলবো। আরে আমি সত্যি আসতে পারবো না নবীন। আমি কিন্তু অপেক্ষা করছি, এক্ষুনি চলে এসো। হ্যালো নবীন, এটাও না। ভাই দিনেশ, তুই এসে গেছিস ভাই? আরে কি হয়েছে তোর? খুব মেরেছে ভাই। কে? মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভাই তোর সাথে খুব খারাপ হয়েছে এটা। হ্যাঁ ভাই। নবীন, নবীন, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য দাদা তোমাকে খুব মেরেছে, তাই না? আরে কোনো ব্যাপার না। আরে এমন কে আছে যে নিজের প্রেমিকার দাদার কাছে মার খায়নি? আর তাছাড়াও যে কোনো দাদাই একই কাজ করবে যদি তার বোনকে এই কাজ করতে দেখে। তুমি কত ভালো, কত বুঝদার। কি জানি দাদা এই কথাটা কবে বুঝবে। কোনোদিনও না। তোমার দাদা আমাকে কোনোদিনও মেনে নেবে না। এরপর কি করা যায় সেটা আমাদের ভাবতে হবে। ভাবার কি আছে? জিয়াকেই ওর পরিবারের সবাইকে বোঝাতে হবে। সেটা তো ভুলেই যা। ঠিকই বলেছো। এখন তো আমারও সমস্যা হচ্ছে। তুমি জানো আমার বাড়ির লোকরা তো এখন আমার বিয়ে দিয়ে দিতে চায়। তাহলে তো আমাদের কাছে একটাই রাস্তা আছে জিয়া, কি? পালিয়ে যাই চল। আবার সেই কথা? আমি তোমাকে কতবার বলেছি যে আমি পালাতে পারবো না। আমার তুমি আর আমার বাড়ির লোক দুটোই চাই। জিয়া দেখো, আমার মনে হয় না এটা সম্ভব হবে। একে তো তোমার দাদা এত ভয়ানক যে গোটা পাড়ার লোকেরা ভয় পেয়ে থাকে। এখন তোরা কি করবি? আমার কাছে একটা প্ল্যান আছে। কি? জিয়া তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। মানে এটাই, যদি তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও তাহলে বিয়ের পর তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তোমার বাড়ির লোকের কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নবীন। ও তো ঠিকই বলছে। এমন ছেলে তুই কোথায় পাবি যে তোর এই কথাগুলো শুনবে সে? আরে আমার সামনেই তো রয়েছে ছেলে, কে? দিনেশ। কি? তুমি কি পাগল হয়ে গেছো? ভাই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি?
আরে মাথা আমার খারাপ হয়ে যায়নি, বরং নতুন বুদ্ধি এসেছে বল। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এটা হতে পারে না নবীন। এটা হতে পারে না, ওটা হতে পারে না, আমরা পালাতে পারবো না। তাহলে যার সাথে ইচ্ছা বিয়ে করে নাও আর ভুলে যাও আমাকে। জিয়া, তুমি কি বুঝতে পারছো না? আমি ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর অন্য কারোর সাথে বিয়ে করার থেকে ভালো দিনেশের সাথে বিয়ে করে নাও। আর বিয়ের পর তোমাকেও ডিভোর্স দিয়ে দেবে। তোমার দাদাও এই ব্যাপারটা জানতে পারবে না। এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। ভাই বিয়েটা কিন্তু কোনো মজা নয়। আর কি নবীন? দেখো, যদি তোমরা দুজন আমাকে সাপোর্ট না করো তাহলে জিয়া আমরা দুজন কখনো এক হতে পারবো না। আর দিনেশ, তুই তো আমার বন্ধু, তাই না? তোর মতো ভোলাভালা ভালো ছেলে ওরা কোথায় পাবে? পুরো পাড়াতে সবাই তোকে ভালো ছেলে হিসেবেই জানে। ওর দাদা কিছুতেই তোকে না বলবে না, আর ওর দাদাও কখনো জানতে পারবে না। এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। দেখ দিনেশ ভাই, আমি শুধু তোকেই বিশ্বাস করি। ভাই আমি মাকে কি বলবো? আরে মাকে বলে দিবি যে তোর ওকে পছন্দ। আরে তুই এতটাই ভালো ছেলে যে কেউ তার মেয়ের হাত তোকে দিয়ে দেবে। আর মাকে পটানো তো তোর বাঁ হাতের খেলা, সেটা আমি ভালো করে জানি। আরে জিয়া, তুমিই বোঝাও না ওকে। দিদি, আমি পাড়ার একটা বিয়েতে জিয়াকে দেখেছিলাম, তখনই ওকে পছন্দ হয়। আমি দিনেশকে বললাম, ও তো সবকিছু আমার উপরেই ছেড়ে দিল। হ্যাঁ দিদি, আপনার ছেলে ভালো তাই এই কথা বলেছে। আমাদের দিনেশকে খুব পছন্দ। এরকম ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাক। আমাদের জীবনে আর কি বা চাই? জিয়া মা, এসো আমার পাশে বসো। তাহলে কি সম্বন্ধ পাকা ধরে নি? নিশ্চয়ই। আরে পূজা, শ্রুতিকে দেখো, বরণের থালাটা আনতে গেছে। শ্রুতি, চল, আন্টি তোকে ডাকছে। হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, দেখ আমি জানি তুই দিনেশকে কতটা ভালোবাসিস। জিয়ার জায়গায় আজ তোর হওয়ার কথা। আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? ও তো জিয়াকে চায়, তাই না? ব্যাস এখানেই কথা শেষ। এবার চল, আন্টি ডাকছেন। চল যাই। চল। এসো। দাঁড়া, আরে দাঁড়া ভাই, আমাকে বাদ দিয়ে গৃহপ্রবেশ কি করে হতে পারে? এবার করো গৃহপ্রবেশ। জিয়া, চলো আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। এসো। খুব বন্ধু হয়েছো। বিয়ের সময় কোথায় ছিলে? হ্যাঁ, আসলে আন্টি, আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওই ব্যাপারটার জন্য আটকে গেছিলাম আমি। বিয়ে যখন হয়েই গেছে ওর, যাতায়াত তো লেগেই থাকবে, তাই না? এসো।
আরে ইয়ার, একটা বসারও জায়গা নেই, পুরো বিছানাটা নোংরা করে রেখেছে। তুমি ফুল পছন্দ করো না বুঝি? আমার কিচ্ছু পছন্দ না। যতক্ষণে পর্যন্ত দিনেশ আসছে আমি তোমাকে কোম্পানি দিচ্ছি। কোনো দরকার নেই। দেখো, কি নাম গো তোমার? শ্রুতি। শ্রুতি, আমি আমার মতোই থাকতে ভালোবাসি, প্লিজ। আচ্ছা, আমি কি কিছুক্ষণের জন্য একটু একা থাকতে পারি? ওকে। আর শোনো, ওই যাওয়ার আগে দরজাটা দিয়ে যাবে। আন্টি, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা মা। দিনেশ, তুইও যা, বিশ্রাম কর। হ্যাঁ মা। ঠিক আছে ভাই, বউ এসেছে তো বন্ধুকে ভুলে গেলি? না, এখনো তা তুই কেন হবে? যাসনি? ওর বউ এসে গেছে, ওর পিছু এবার ছেড়ে দে। হ্যাঁ আন্টি, এক্ষুনি চলে যাচ্ছি। আচ্ছা শোন, তোর ওপর ভরসা করে এত বড় রিস্কটা নিয়েছি, খেয়াল রাখিস তোর বৌদির, বুঝলি? ভরসাটা ভাঙিস না যেন। এবার যা। আপনি বসুন না। নবীন মনে হয় ফোন করলো। হ্যালো। হ্যাঁ নবীন, বলো। তারপর বৌমনি, কেমন লাগছে বিয়ে করার পর? হ্যাঁ, কিছুই না। আমিও সেটাই ভাবছিলাম, এখন যদি দিনেশের জায়গায় তুমি থাকতে। তা তো বটেই। হ্যালো হ্যালো, জিয়া? ও ফোন অফ করে দিল, কি করে সম্ভব? ওরা দুজন আবার। আরে নবীন, ছাড়ো না, কেন বারবার ফোন করছো? এসো এই রাতটাকে আরো রঙিন করে তুলি। ছাড়ো না ওদের কথা, আমি তো আছি তোমার সাথে। তুই আমাকে বোঝাবি যে আমি কি করব আর কি করব না? হ্যাঁ, জিয়াকে পাওয়া আমার জেদ, আর যে করেই হোক ওকে আমি পেয়েই ছাড়বো। ওর দাদা আমাকে থাপ্পড় মেরেছিল না, ওর মুখে আমি এমন থাপ্পড় মারবো যে সারা জীবনও মনে রাখবে।
আর আমি, আমার কি হবে? আমাকে ছেড়ে দেবে তুমি ওকে পেয়ে গেলে? তুই তো আমার সোনা রে সোনা, তোকে কিভাবে ছাড়তে পারি? হ্যাঁ চলে এমন। প্রেম ভালোবাসার মতো পবিত্র সব ভাবনাগুলোকে কখনোই লোভের দাঁড়িপাল্লায় মাপা উচিত নয়। জিয়ার ভালোবাসা নবীনের কাছে কেবল তার লোভ আর প্রতিশোধ নেওয়ার মাধ্যম ছিল, যেটা জিয়া হয়তো বুঝতেই পারেনি। জিয়াকে পাওয়ার লোভ নবীনের মাথা খারাপ করে দিয়েছিল, যেটা জিয়া কখনো বুঝতেই পারেনি। জিয়া ভালোবাসায় এমনভাবে অন্ধ হয়ে গেছিল যে ও ওর পরিবারকেই ওর সবথেকে বড় শত্রু মনে করছিল। আর নিজের অসাধু পরিকল্পনা পূর্ণ করার জন্য ও দীনেশের ভালো মানুষের অন্যায় সুবিধা নিয়েছিল। 1 মিনিটের জন্য কেউ এটা ভেবে দেখেনি যে ও বিয়ের মতো পবিত্র বন্ধনের মর্যাদা লঙ্ঘন করছে। তাহলে দীনেশের সাথে এই মিথ্যে বিয়ের মাধ্যমে জিয়া কি নবীনকে পাওয়ার অসাধু উদ্দেশ্যে সফল হতে পারবে? জিয়া কি নবীনের আসল চেহারাটা আর তার অসৎ উদ্দেশ্যগুলোর ব্যাপারে জানতে পারবে? চলুন দেখি এই 3 জনের জীবন শেষ পর্যন্ত এখান থেকে নতুন কোন মোড় নিতে চলেছে। জিয়া, দিনেশ, বৌমা স্নান করে নিচে চলে এসো, আজকের দিনে মিষ্টি কিছু বানাতে হয়। আচ্ছা। আরে আন্টি, বৌমা এসেছে একদিনও হয়নি আর আপনাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। আরে নবীন, এটা ইয়ার্কির কথা নয় বাবা, এটা টেনশনের ব্যাপার। এমন কি ব্যাপার হলো আন্টি? কি হয়েছে? আচ্ছা আমাকে বলতো, জিয়া মেয়েটা কেমন? আরে আন্টি, ও একদম হীরের মতো উজ্জ্বল। কেন, কি হয়েছে? দেখুন আন্টি, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আরে ব্যাপারটা কি হয়েছে? আজ সকালে যখন ওর ঘরে গেলাম তখন আমি দেখলাম। কি দেখলেন আন্টি? কি দেখলেন আপনি? আমি দেখলাম যে দিনেশ কি নিচে মেঝেতে শুয়েছিল। ও, কপাল ভালো। কি? না না না, কিছু না, আপনি বলুন না কি বলছিলেন। দেখ, একটা কাজ কর, এটা নিয়ে তুই দিনেশের সঙ্গে কথা বল। আমি যদি এসব কথা বলি তাহলে ভালো দেখাবে না। আরে আন্টি, আমি আছি তো, আমি কথা বলছি ওর সাথে, আসুন। আরে আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমি এসে গেছি তো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আরে বৌমণি, তারপর কি বানিয়েছো? ক্ষীর বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে খাও আমাকে। হ্যাঁ, এই নাও। আরে বাবা, আমাকে না, আগে নিজের শাশুড়ি মাকে খাওয়াও, পুণ্য অর্জন করবে। মানি না। ভালো হয়েছে, কিছু একটা দিতে হয়, নতুন বউ প্রথম যখন কিছু বানায়। হ্যাঁ, নিয়ে আসছি। এবার খাবে তো? খাবো না কেন? এই নাও। এভাবে না, তাহলে কিভাবে? নিজের হাতে খাইয়ে দাও। আচ্ছা। কেমন হয়েছে? দারুণ, একদম তোমার মতো। আরে আরে বাহ আন্টি, আপনার বৌমা দারুণ বানিয়েছে তো। নাও, এটা তোমার জন্য। আর গিয়ে দেখো যে দিনেশ কি করছে। ওরে আমার নতুন বৌমণি,
খোলা চুল, হ্যাঁ? এত সুন্দর শাড়ি, ইচ্ছে তো করছে এখান থেকে উঠিয়ে নিয়ে যাই তোমাকে। আচ্ছা, এই আরে কাল রাতে আমি ভয় পেয়ে গেছিলাম, তোমার ফোনটা অফ ছিল। হ্যাঁ, কি হয়েছে বলো তো? আমি খুব টায়ার্ড ছিলাম, আমি কখন ঘুমিয়ে পড়লাম আমি বুঝতেই পারিনি। আর হ্যাঁ, ওই ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল, তাই আমার ফোনটা অফ হয়ে যায়। আরে আমি ভাবলাম যে তুমি দিনেশের সাথে আবার কিছু করে ফেললে নাকি। তুমি পাগল নাকি? দিনেশকে আমি বিয়ে করেছি ওর সঙ্গে থাকার জন্যে নয়, বরং তোমার সঙ্গে থাকার জন্য। ব্যাস, একবার সুযোগ পাই, তারপর দেখো আমরা দুজন কখনো আলাদা হব না। সে তো বটেই। এটা কি করছেন আপনি মা? কি হয়েছে? কি অসভ্য মেয়ে তুমি! নিজের প্রেমিকের জন্য আমার ছেলের জীবন নষ্ট করে দিলে। এটা কি বলছেন আপনি মা? চুপ করো তুমি। আমি তোমার আর নবীনের সব কথা শুনে ফেলেছি। কত অসভ্য তোমরা দুজনে! আমার সাদাসিধে ছেলেটাকে তোমরা ফাঁসিয়েছো। না না মা, যেমনটা আপনি ভাবছেন তেমনটা নয়। মা আমার কথাটা তো শুনুন। চলো মা আমার কথাটা তো শুনুন। চলো, মা একটু বেরো শুনুন আমার বাড়ি তো। থেকে। আরে তুই আমার ছেলের জীবনটা নষ্ট করেছিস। অসভ্য মেয়ে, মা বেরো আমার বাড়ি থেকে। আন্টি, আন্টি সব ঠিক আছে তো? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই। আমি আজ পর্যন্ত আপনাকে এরকম দেখিনি। বলুন না আন্টি, আপনি এত টেনশনে আছেন কেন? আমি ঠিক আছি মা, তোমার সঙ্গে পরে কথা বলবো। তুমি এখন যাও এখান থেকে। হ্যাঁ, আজ আসতে দে দিনেশকে, সব এমন বলবো কিছু আমি। নয় যেটা আপনি ভাবছেন। তুই শোন আমার কথা, এক্ষুনি ফোন করে ওর বাবা মাকে ডাক। কি হয়েছে মা? তুই শুনলে না? তোরও পায়ের তলার মাটি সরে যাবে বাবা। তোর বউ আর তোর বন্ধুর প্রেম চলছে। মা, এতে শুধু জিয়া নবীনের ভুল ছিল না, তার মানে? আমারও ভুল ছিল। আমি আগে থেকেই জানতাম এই সব কিছুর ব্যাপারে। আর এই বিয়েটা আমি নিজের জন্য করিনি, ওদের দুজনের জন্য করেছি, যাতে ওরা বিয়ে করে এক হতে পারে। তুই এত বড় বলিদান দিলি এদের দুজনের জন্যে। শুধু তাই নয়, তুই তোর নিজের মাকেও ঠকিয়েছিস। দিনেশ, দিনেশ প্লিজ মাকে একটু বোঝাও। উনি যদি সব আমার বাবা মাকে বলে দেন না, তুমি জানো না কি হয়ে যাবে। জিয়া 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 জিয়া, তুমি কেঁদো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। নবীনের ফোন। হ্যালো নবীন, দেখো তুমি আমাকে আর ফোন করবে না, আর না এখানে আসবে। কেন, কি হয়েছে? আরে আমার শাশুড়ি সব জানতে পেরে গেছেন। উনি আমাদের দুজনের কথা শুনে নিয়েছে। আর উনি যদি আমাদের একসাথে দেখে নেন, তাহলে উনি বাবা মাকে ডেকে সব সত্যি কথাগুলো বলে দেবেন। আরে ভয় পেও না, আমি কিছু একটা করছি। দেখো তুমি একটু কটা দিন শান্ত থাকো, আর ফোন করবে না আমাকে। জিয়া, তুমি এত টেনশন করো না। দেখো যদি আমার দাদা সব জানতে পেরে যান না, তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। আরে বাবা, এই ফোনটার উপর কেন রাগ দেখাচ্ছ? চুপ কর। যখন দেখো বকর 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 বকর, কানের ভিতরে ব্যথা হয়ে গেছে। এখানে তুই আর ওদিকে ওই জিয়া, রোজই দেখছি একটা নতুন নাটক করছিস। হ্যাঁ, এত কষ্ট করে ওর কাছে যাওয়ার চেষ্টা করছি,
এত সহজে এই সুযোগ আমি হাতছাড়া করব না, বুঝলি কিছু? নবীন, তুমি এখানে? কেউ দেখতে পেলে প্রবলেম হয়ে যাবে। তুমি যাও এখান থেকে, যাও। কেউ দেখতে পাবে না, আমি সব জানি। বাড়িতে কেউ নেই, তাই তোমাকে নিতে এসেছি। চলো। আরে তুমি কি সব পাগলের মতো কথা বলছো? আমি এভাবে কি করে যাব তোমার সঙ্গে? বিশাল গন্ডগোল হয়ে যাবে। আরে কোনো গন্ডগোল হবে না, তুমি যাবে আমার সাথে, চলো। আরে আমি যেতে পারবো না তোমার সঙ্গে। ও এরম নাকি? তোমার আবার দিনেশের সাথে ভালোবাসা হয়ে যায়নি তো? আমার সাথে বেইমানি করছে তাই না? হ্যাঁ, পাগলের মতো কথা বলো না। এই সব কিছু আমি তোমার জন্যই করছি। এত বড় রিস্ক নিলাম, নিজের পরিবারের লোকজনকে ঠকিয়েছি আমি। আর এমনকি ওই দিনেশ, ও তো নিজের লাইফটাও রিস্কে ফেললো আমার জন্য। ওহো, আমার থেকে বেশি তুমি ওই দিনেশকে বেশি ভালোবাসো? হ্যাঁ, ছাড়ো আমাকে, আমার ব্যথা করছে নবীন। দেখি মা, তোর এত সাহস! আমি বেরোতেই তুই ওকে ডেকে নিয়েছিস? চক্ষু লজ্জা বলতে তো কিছুই নেই দেখছি। না না মা, আমি তোকে ডাকিনি এখানে। চুপ কর মিথ্যেবাদী! চুরি ধরা পড়ে গেছে, ভালো মানুষ সাজছিস। তোর বাপের বাড়ি সবাইকে জানাবো আমি। আর ওকে ওকে তো আমি পুলিশের হাতে দেব। না না মা, আমাকে বিশ্বাস করুন, আমি ওকে ডাকিনি এখানে। মা প্লিজ শুনুন। আমার ছেলে সর্বনাশ করে ফুর্তি করে তুমি? হ্যাঁ, ও আন্টি, নিজেকে হিরোইন ভাবছো নাকি? যখন সবকিছু জানোই তাহলে এত নাটক করছো কেন তুমি? তুই আমার ছেলের জীবনটাকে তামাশা বানিয়েছিস। এবার দেখ আমি তোর কি অবস্থা করে ছাড়ি। মা আমার কথা শুনুন। এই ছাড়! ও আন্টি, মা, নবীন, নবীন ছেড়ে দাও মাকে। নবীন, নবীন ছেড়ে দাও মাকে, ছেড়ে দাও মাকে। সরো, তুমি দেখো আমাদের দুজনকেই না ফাঁসাবে। না, নবীন ছেড়ে দাও, ছেড়ে দাও মাকে। নবীন, এটা কি করলে তুমি? নবীন, মা, এটা কি করেছো তুমি? বলে দিও পা পিছলে গেছে। মা, 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 মা। আন্টি, কি হয়েছে আন্টির? মা, দিনেশ, মা, 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 দিনেশ। মায়ের কি হয়েছে? মায়ের কি হয়েছে? ওই ওই ওপর থেকে পা পিছলে পড়ে যায়। দিনেশ, দিনেশ, দিনেশ সামলাও নিজেকে। দিনেশ, তুই এখানে কি করছিস? আসলে দাদা একই পাড়ার, তাই শুধু দেখা করতে চলে এলাম। হয়ে গেছে, ঠিক আছে দাদা। দেখা হয়েছে। চল বেরো। আর শোন, হ্যাঁ, আজকের পর যেন আর না দেখি, বিশেষ করে আমার বোনের আশেপাশে। বেরো। দিনেশ শান্ত হো।
জিয়া মা, ওকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ দিনেশ, চলো উপরে চলো, চলো চলো। বসো। তুমি শুয়ে থাকো, আমি জল নিয়ে আসছি। জিয়া, আমি জানি আন্টির পা পিছলে যায়নি, অন্য কিছু ঘটেছিল। মানে? ছাদে তো তুমি কাপড় শুকোতে দিচ্ছিলে, আন্টি তো যায়নি। আর সেদিন আন্টি তোমার উপরে রেগেও ছিলেন, তবে কেন রেগেছিলেন সেটা আমি বলতে পারবো না। তবে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। শুধু তাই নয়, আন্টি চলে যাবার পরে আমি নবীনকে বাড়িতে আসতে দেখেছি। তুমি এই কথাটা দিনেশকে তো বলনি কেন? আসলে একটা ইম্পর্টেন্ট কল আসছে। কি হয়েছে? কেন বারবার ফোন করছো? দেখছি তো আমি দুশ্চিন্তার মধ্যে রয়েছি, আর তুমি? কি হয়েছেটা কি? কি হয়েছে তো কিছু করার পর তুমি আমায় জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি করে গেছো এখানে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর তার উপর শ্রুতি, ও তোমাকে বাড়িতে ঢুকতে দেখে নিয়েছে, এক্ষুনি আমাকে জিজ্ঞেস করে গেল। ও তোমাকে সন্দেহ করছে। আমার ভয় করছে যে ও সবকিছু দিনেশকে বলে না দেয়। তুমি প্লিজ ফোন করাটা এবার বন্ধ করো। একটার পর একটা সমস্যার মধ্যে ফেলেছো তুমি আমাকে। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। ফোন রাখো। শুনুন না, কি হয়েছে? আমার বাচ্চাকে বাঁচান প্লিজ। আরে হয়েছেটা কি? আজকালকার মেয়েরা কত বুদ্ধিমান হয়ে গেছে বলো। কম্পিউটারের থেকেও স্পিডে চলে। সবাই ডিটেকটিভ হতে চায়। কেন চুপ করে বাড়িতে বসে থাকা যায় না? না, যতক্ষণ অন্যের ব্যাপারে নাক না গলাবে ততক্ষণ শান্তি পাও না তোমরা, তাই না? হ্যাঁ, এখন দিনেশের মা কবে মারা গেল, কি করে মারা গেল, কেন মারা গেল, সব জানতে চাও তুমি? হ্যাঁ, সব জানতে চাও? তাহলে শোনো, আমি মেরেছি ওকে, ফেলে দিয়েছি ছাদ থেকে। যতক্ষণ না জিয়া আমার কাছে আসবে এখানেই পড়ে থাকো তুমি চুপচাপ। নবীন, তুমি এখানে কি করছো? পাগল হয়ে গেছো নাকি? যাও এখান থেকে। আরে অনেক হয়ে গেছে এই স্বামী স্ত্রীর নাটক, এবার শেষ করে এটাকে। দিনেশ, জিয়াকে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স? এটা কিভাবে সম্ভব? আরে ভাই, এর থেকে ভালো সুযোগ তুই আর কবে পাবি? বলে দিবি ওর বাড়ির লোককে যে ওর জন্যই তোর মা মারা গেছে, আমার জন্য অপয়া। থাকতে পারবি না ওর সাথে? তুই বলতে পারবি তো ভাই? জিয়াও নিশ্চয়ই বলতে পারবে। এখন চলো যাওয়া যাক। ও, বুঝতে পারলাম। ভাই তুই এক কাজ কর, তুই এখনই কল কর, জিয়াও শুনে শান্তি পাবে। হ্যাঁ, ফোন কর। নে, তুই না এখনই কল কর। কল কর দিনেশ। তুই দেখছিসটা কি?
ওকে দেখে তোর মতিভ্রম হয়ে জানি তো। কি রে ভাই, বন্ধুর গার্লফ্রেন্ডের উপরে খারাপ নজর দিচ্ছিস? হ্যাঁ, নবীন! খবরদার, সত্যি তো এটাই যে তোমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই, বুঝলে তুমি? ও আচ্ছা, এবার বুঝলাম। মতিভ্রম ওর নয়, তোমার হয়েছে, তাই না? হ্যাঁ, কেন একজনকে দিয়ে মন ভরছে না নাকি? নাকি তুমি ওকে ভালোবেসে ফেলেছো? হ্যাঁ, ভালোবেসেছি তো। কি করবে তুমি? স্বামী ও আমার, খুব ভালোবাসি আমি ওকে। আর আমি তোমার সঙ্গে যাব না, বুঝলে তুমি? যাও, বেরো এখান থেকে। শুনলে না তুমি? বেরো এখান থেকে। দেখিয়ে দিলে তো আসল রূপ। আজও কালকে অন্য কেউ থাকবে। তোমার মতো মেয়েদের রোজ রোজ নতুন নতুন ছেলে দরকার পড়ে। নবীন! আবে, তোর এত বড় সাহস! তুমি কি জানতে পারোনি এখনো? যদি আমি তোমার জন্য এত কিছু করতে পারি, ওকে তো আমি সত্যিকারের ভালোবেসেছি। ভাবো, ওর জন্য আমি কি কি করতে পারি, বুঝতে পারছো না তুমি? বেরো এখান থেকে, নাহলে এমন অপবাদ দেবো না তোমার উপর যে জীবনে ভাবতেও পারোনি তুমি। একদম। আর আমি তোমার সঙ্গে যাব না, বুঝলে তুমি? বেরো এখান থেকে। শুনলে না তুমি? বেরো এখান থেকে। ছাড়বো না আমি ওদের দুজনকে। জিয়াকে তো তুলে নিয়ে আসবো আমি, আর ওই দিনেশকে, ওকে আমি মেরেই ফেলবো আমি। এখন নিজের দৌড় বুঝতে পেরেছো তো তুমি? দেখলে তো ও তোমাকে কি মনে করে? কুকুরের মতো অবস্থা করেছে, রাস্তার কুকুরের মতো বাইরে বার করে দিয়েছে। চুপ কর। আমি কেন চুপ করব? ওর সামনে তো কিছু বলতে পারো না, আর আমার উপর চেঁচামেচি করছো। আমি বলছি তো, এখনো সময় আছে, আমার সাথে থাকো, না হলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। না বাড়িতে থাকতে পারবে, না বাইরে। বললাম না তোকে, চুপ কর। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। কি? ওই নবীন, ও মাকে খুন করেছে। ও ছাদে চলে এসেছিল, আমি ওকে বলেছিলাম চলে যাওয়ার জন্য। তারপর জানি না মা চলে আসে না। ও দিনেশ, দিনেশ, এটা তুমি কি করলে জিয়া? আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম জিয়া। এত বড় একটা কথা আমার কাছে লুকিয়ে গেলে। তুমি ওই নবীনকে বাঁচানোর জন্য তুমি আমার মাকে মেরে ফেললে। দিনেশ, দিনেশ, আমি জানি আমি খুব বড় ভুল করেছি, কিন্তু আমার তোমার কাছে কথাটা লুকোনো উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও।
প্লিজ দিনেশ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। নবীনও নিজের পাপের শাস্তি পাবেই। পুলিশকে সবকিছু বলে দেবো। তুই আমার মাকে মেরেছিস। দিনেশ, দাদা নবীন দিনেশকে মেরে ফেলেছে, এখনো আমার পিছনে পড়েছে। তুমি তাড়াতাড়ি এসো দাদা, তাড়াতাড়ি এসো। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। হ্যাঁ দিনেশ, মাকে নবীনই মেরেছিল। তারপর রোমিও জুলিয়েটের জুটি কোথায় যাচ্ছে? দিনেশ, দিনেশ, তুই আমার মাকে মেরেছিস। তুই আমার দিনেশ! মাকে মেরেছিস। আমার মাকে মেরে ফেলেছিস তুই। তোকে আমি ছাড়বো না। দিনেশ! ভালো বন্ধু ভাবতাম, তুই আমার মাকে মেরে ফেলেছিস। দিনেশ! খুব সাহস হয়ে গেছে তোর, হ্যাঁ? কি জাদু করেছে তোর উপর? আসলে ওর জাদুটাই এরকম, যে কেউ হারিয়ে যায়। দিনেশ! 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 কি হয়েছে দিনেশ? দিনেশ! দিনেশ! রক্ত! দিনেশ, তুমি দাঁড়ো, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দিনেশ! দিনেশ! জিয়াকে ছেড়ে এবার তোকে বোঝাবো যে আমি কি জিনিস। ছাড়! জিয়া! হ্যালো দাদা, দাদা নবীন দিনেশকে মেরে ফেলেছে, এখনো আমার পিছনে পড়েছে। তুমি তাড়াতাড়ি এসো দাদা, তাড়াতাড়ি এসো। এবার তুমি পালিয়ে কোথায় যাবে, হ্যাঁ? ছাড়ো! আমাকে ছেড়ে তুমি দিনেশকে চুজ করেছো। ও তো গেছে, এবার তোমাকে ওর কাছে পাঠিয়ে শান্তি পাবো আমি। তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ? ছাড়ো! ছাড়ো নবীন! আবে তুই যেখানে খুশি সেখানে চলে আসিস। আজ আমি তোকে বোঝাবো। বলেছিলাম না তোকে যে আমার বোনের থেকে দূরে থাকবি? বলেছিলাম না তোকে? বলেছিলাম না? জগন, তুই কি করছিস তুই? ছাড়! ছাড় আমাকে! জগৎ ছাড়! এই, জগন! সামনে আসবি না, ওখানেই দাঁড়া, সামনে আসবি না। ওই, ওখানেই দাঁড়া। তোর কি মনে হয়েছিল তুই আমায় থাপ্পড় মারবি আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, হিসাব একদম পরিষ্কার। আগে তুই মরবি, তারপরে আমরা দুজনে ওকে ভোগ করবো। জগন, বললাম না তোকে, চলে যা, না হলে কিন্তু মেরে ফেলবো। ছাড় জগৎ! জগন, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো শুধু শুধু ওকে মেরে ফেলছি। দাদা! মার ওকে জগন। না না না, না জগৎ! পুলিশ! চল, চল বলছি, চল। ছেড়ে দাও, চল, ছেড়ে দাও আমাকে। দাদা তুমি ঠিক আছো তো? দিনেশ! দিনেশ! এই, ওকে গাড়িতে তোলো, চল। ছাড়ো আমায়। দিনেশ! দিনেশ! দিনেশ ওঠো! দিনেশ! দিনেশ! দাদা, দিনেশের শ্বাস চলছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দিনেশ! দিনেশ! জিয়ার ভাগ্য ভালো ছিল যে দেরি করে হলেও শেষমেশ ও নবীনের আসল চেহারাটা দেখতে পেল আর ও দিনেশের প্রাণ বাঁচিয়ে দিল। জিয়ার নিজের ভুলটা বুঝতে পারা এটাই প্রমাণ করে যে ওর মা বাবা ওর জীবনসঙ্গী বাছার ব্যাপারে ভুল করেননি। বন্ধুরা, আমাদের মা বাবারা আমাদের থেকেও অনেক ভালো করে মানুষকে চিনতে পারেন। তারা কখনোই আমাদের খারাপ চাইবেন না। আর যখনই আমরা তাদের ওপর বিশ্বাস হারাই, তখনই নবীনের মতো ধূর্ত লোকেদের শিকারে পরিণত হই। জীবন সঙ্গীর অর্থ হল এমন একজন সঙ্গী যার সঙ্গে আপনাকে সারা জীবন কাটাতে হবে। আপনার একটা ভুল সিদ্ধান্ত
আপনার এবং আপনার পরিবারের জীবন শেষ করে দিতে পারে। নবীনকে পুলিশ গ্রেপ্তার করল, আর তার উপর দীনেশের মা আর শিলার খুনের কেস দায়ের করল। জগনকেও পুলিশ নবীনকে সাহায্য করার জন্য গ্রেপ্তার করল। আজ জিয়া দীনেশের সঙ্গে একটা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে, সম্পূর্ণ নির্ভয়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। যা বলছি তাই করো, না হলে আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব, আর তারপর তুমি জানো যে কি হতে পারে। আমার কাছে অন্য কোনো উপায় নেই আর। না, আমাকে মরতেই হবে। আমার কাছে অন্য কোনো উপায় নেই আর। এই জঘন্য জীবনটা আমি আর বাঁচতে চাই না। কে এই ছেলেটি, আর ওর সাথে এমন কি হয়েছিল যে সে আত্মহত্যা করবার জন্য বাধ্য হয়েছিল? যে মহিলার আওয়াজও শুনতে পাচ্ছিল, কে ছিল সে? এবং সেই মহিলার সঙ্গে এই ছেলেটির কি সম্পর্ক ছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের এমন একটি ঘটনার সঙ্গে আলাপ করাতে, যা শুধু বেআইনি নয়, বরং মানবিকতার মূল্য এবং সম্পর্কের ক্ষেত্রে একটি জঘন্য অপরাধ। চলুন এই ঘটনার ওপর নজর দেওয়ার আগে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ঘটনাগুলোকে দেখে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Thanks, guys. And something special for you. Thanks, darling. আরে ইয়ার, তোর পার্টি এরকম শুকনো শুকনো, একটু মিউজিক, একটু ডান্স হওয়া উচিত, তাই না? আমার পার্টি আর সেখানে মস্তি হবে না, এরকমটা হতেই পারে না। জাস্ট ওয়েট ফর আ মিনিট গাইস। तुझ पे फिदा मैं क्यों हुआ, आता है गुस्सा मुझे प्यार पे, मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या कहूँ मैं दिलरुबा, बुरा ये जादू तेरी आंखों का, ये मेरा कातिल हो गया। আরে শাশা, আন্টি কোথায় রয়েছে? অনেকক্ষণ ধরে উনি আসেননি দেখছি। ওই যে ওইদিকে কিচেনে রয়েছে। আচ্ছা তুমি ডান্স করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। আরে আন্টি, আপনি এখানে একা একা কি করছেন? তেমন কিছু নয়, শুধু এই কেক আর কোল্ড ড্রিঙ্কস গুলো নিতে এসেছিলাম। আরে আন্টি, আপনি সব কাজ একা একাই করেন, আমি আছি তো আপনার হেল্প করার জন্য। আপনি এসব ছাড়ুন, এই কেকটা ধরুন, আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। আরে বাবা, কিন্তু কিন্তু কিচ্ছু না, আপনি যান, আমি বাকি জিনিসপত্র নিয়ে আসছি। আচ্ছা নিয়ে এসো। मैंने सदा चाहा यही दामन बचा लूं हसीनों से, मैं तेरी कसम ख्वाबों में भी बचता फिरा नाज़नीनों से, मैं तौबा मगर मिल गई तुझसे नजर, मिल गया दर्द जिगर, सुन जरा ओ बेखबर,
जरा सा हंस के जो देखा तूने मैं तेरा बिस्मिल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया আরে না না, আরে আমি তোমাদের বাচ্চাদের মধ্যে কি করব? তোমরা এনজয় করো না। দেখো না শাশা, আমি কখন থেকে আন্টিকে বলছি ডান্স করতে, কিন্তু আন্টি দেখো ডান্সই করছেন না। কি হলো মা? ঠিকই তো বলছে ও। কেন তুমি আমাদের সঙ্গে ডান্স করছো না? তোর কি মাথা খারাপ নাকি? আমি আর ডান্স এই বয়সে? কি যে বলো না আন্টি, ডান্স করার আবার কোনো বয়স হয় নাকি? হ্যাঁ আন্টি, হেমা মালিনীকেই দেখুন, এই বয়সেও কত সুন্দর ডান্স করে। ঠিক বললাম তো মালিনী? দেখো, উনি একজন অ্যাক্ট্রেস আর আমি একজন স্কুল টিচার। টিচার নয় মাগো, প্রিন্সিপাল। কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? ঠিক আছে আন্টি, যদি আপনি ডান্স না করেন তাহলে কিন্তু আমরা কেউ ডান্স করবো না, রাইট গাইজ? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আরে না, এসব মা, কেন আমার পার্টি স্পয়েল করছো তুমি? কত আরে মজা না করছি আমরা বলছি ডান্স তো। করতে, এসো না। করছি। মিউজিক! আমাকে ডান্স করতে বলে তোমরা থেমে গেলে? আন্টি, আপনি তো খুব সুন্দর ডান্স করেন, আমি আপনার সঙ্গে ডান্স করতে চাই। আমার সাথে? আরে নিজের সমবয়সীদের সাথে ডান্স করো না, আমি এখানেই ঠিক আছি। এনজয়। না আন্টি, আপনার থেকে ভালো ডান্স এখানে কেউ করতে পারে না, আমি শুধু আপনার সঙ্গে ডান্স করব। প্লিজ আন্টি। ওকে ওকে। কি হলো আন্টি, আঘাত লাগলো নাকি? না না, আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তোমরা এনজয় করো না। না আন্টি প্লিজ, আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে বেশি এনজয় করতে পারবো না, প্লিজ আপনি আমার সঙ্গে ডান্স করুন। না না, আমি আর পারছি না। কেন ডান্স করতে চাইছো না? যতজন তুমি লোক ঠিক আছে তার বলেছো। মধ্যে সব থেকে এনার্জেটিক আর সব থেকে ভালো তো তুমি ডান্স করছো। আর আজ তো আমার বার্থডে মা, তোমাকে তো আমার সঙ্গে ডান্স করতেই হবে। প্লিজ মা, প্লিজ 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 প্লিজ। ওকে। আমি এসব কি ভাবছিলাম? আমার তো এই সমস্ত কিছু ভাবাও পাপ।
হে গর্জাস। আরে হ্যান্ডসাম, তুমি এখানে, সেটাও এত সকালে? আয় বস। হ্যাঁ, বাবার এক বন্ধু এখানেই কাছেই থাকেন, ওনাকে কিছু পেপার দিতে এসেছিলাম। কলেজ যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে লিফট দিয়ে দিই। আমার এত কেয়ার। ভেরি নাইস। আরে বিভান, তুমি? গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। বসো বসো, আমি এক্ষুনি আসছি। আর এই নাও। আন্টি, আমি ব্রেকফাস্ট করে এসেছি। কিচ্ছু শুনতে চাই না আমি, চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা শুনে তোমার সাথে ডান্স করেছিলাম না? এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে ভেবে নাও আমাদের ভালোবাসা শেষ। ঠিক আছে আন্টি। মা, ও তো শুধুমাত্র তোমার কথাই শুনি, অন্যদের কথা তো কানেই দেয় না। খুব ভালো ছেলে বিভান, আই রিয়েলি লাইক হিম। মি টু আন্টি। তোমরা ব্রেকফাস্ট করো, আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। Something special for you. থ্যাংক ইউ ডার্লিং। আঙ্কেলের মৃত্যুর পর আন্টিকে নিশ্চয় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, আমার তখন 2 বছর বয়স ছিল, যখন আমার বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যান। সবাই মাকে বলেছিল আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করে ফেলো, কিন্তু শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার ভালোর জন্য মা কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবিনি। অ্যান্ড ইউ নো হোয়াট, যখন বাবা ছিল তখন মা শুধু একজন সিম্পল হাউসওয়াইফ ছিল। কখনো যাতে কারোর কাছে হাত পাততে না হয় সেই জন্য মা স্কুলে একটা টিচারের চাকরি জয়েন করে। and now she's the principal of that school. It's such a great achievement, না? ইয়েস, রিয়েলি গ্রেট। আন্টি শুধু গ্রেট নন, খুব স্পেশালও। কত শান্ত উনি, কখনো ওনাকে রাখতে দেখিনি। আর তুমি, তোমাকে দেখে ওনার মেয়ে মনে হয় না। Excuse me? উনি এত শান্ত, আর তোমার নাকের ডগায় সবসময় রাগ লেগেই থাকে। রাগী মেয়ে একটা। আজ তো তুমি একদম শেষ বাবু। আমাকে ধরে দেখাও। শাশা, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুই তাড়াতাড়ি চলে আয়। এই তো জাস্ট 10 মিনিটের মধ্যে আমি বাড়ি আসছি মা। হ্যাঁ শাশা, তুই তাড়াতাড়ি আয়।
এই নিন আন্টি জল খান। থ্যাঙ্কস বাবা, আমার জন্য শুধু শুধু তোমাদের টেনশন করতে হলো। এসব আপনি কি বলছেন আন্টি? আমি আপনার খুব কেয়ার করি। আপনার কোনো ব্যাপারে আমরা কখনোই সমস্যায় পড়বো না। কখনো না। মা, তুমি এখন রুমে চলো, ইউ নিড টু রেস্ট। তুমি সরো শাসা, আমি আন্টির হেল্প করছি। আসুন আন্টি। আসুন আন্টি, সাবধানে বসুন, সাবধানে বসুন। কখন হলো এত কিছু মা? স্কুল থেকে ফেরার পর হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু মা, তুমি তো 2টোর সময় স্কুল থেকে ফেরো আর তুমি আমাকে 2:30টার সময় ফোন করলে। মা, এতক্ষণ ধরে তুমি কেন সাফার করলে? ইমিডিয়েটলি কেন আমাকে ফোন করলে না তুমি মা? করেছিলাম, আমার ফোন চেক কর, তোর ফোনটা কিছুতেই লাগছিল না। এটা কি করে হতে পারে? মাই গড, তুমি আমাকে 12 বার কল করেছো। আই এম সো সরি মা, হয়তো নেটওয়ার্ক ছিল না। আই এম রিয়েলি সরি। না মা, এতে আর তোর কি দোষ আছে বল? তুই কি করে জানবি যে আমি অসুস্থ? আর তাছাড়া আর অন্য কোনো উপায়ও তো ছিল না যেভাবে আমি তোকে ইনফর্ম করতে পারতাম। তোর কোনো বন্ধুর নাম্বারও তো আমার কাছে নেই যে তোকে আমি আর কারো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারতাম। শাসা, 1 মিনিট আন্টির ফোনটা দাও তো। এই নিন আন্টি, আপনার ফোনে আমি আমার নাম্বার সেভ করে দিয়েছি। এরপরে যখনই প্রবলেম হবে তাহলে শাসার সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করে দেবেন, আমি ইমিডিয়েটলি চলে আসবো। ওকে বাবা। কাকে ফোন করছো? রশ্মিকে। আজ রাতে তো লখনৌ যাওয়ার কথা, রশ্মির এনগেজমেন্ট তো। কিন্তু মাকে এভাবে ফেলে রেখে কি করে যাব আমি? তাই ওকে ফোন করে দিই আমি। আরে আমি একদম ঠিক আছি, তুই যা। কতদিন হয়ে গেল তুই কোথাও যাসনি। কোথাও থেকে একটু ঘুরে এলে ফ্রেশ লাগবে, তাই না? মা, তোমাকে এরকম অবস্থায় ফেলে রেখে আমি একদম ঠিক আছি। কেন টেনশন করছিস? নো মা, তুমি একদম ঠিক নেই। ইউ নিড কেয়ার, ইউ নিড রেস্ট। আমি আছি তো আন্টির কেয়ার করার জন্য। ঠিকই বলেছেন আন্টি, তুমি যাও। তুমি গেলে তুমি ফ্রেশ হয়ে যাবে। আর এমনিতেও আজকাল খিটখিটে বুড়িদের মতন সবসময় খিচখিচ করতে থাকে। দেখুন আন্টি, দেখুন, আপনি নিজের চোখেই দেখুন। এবার তুই ওর সাথে ঝগড়া বন্ধ কর। আর ঠিক কথাই তো বলছি বিভান, ও তো এখানে রইলই আমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, যা। আর ইউ শিওর মা? একদম শিওর। তোর তো আজ রাতেই যাওয়ার কথা না? আর হ্যাঁ, বিভানকে মেইন ডোরের ডুপ্লিকেট চাবিটা দিয়ে দিস, যাতে করে ওর ভেতরে আসতে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে? ওকে মা, আমি দিয়ে দেবো ওকে। তোকে না আমি ভয় একবার। আরে বাহ, হয়ে গেছে তোর প্যাকিং মা? হ্যাঁ মা। আচ্ছা, একটা কথা মন দিয়ে শোন, ওখানে গিয়ে কিন্তু বেশি মস্তি করবি না, আর নিজের খুব ভালো করে খেয়াল রাখবি। মা, তুমিও প্লিজ তোমার শরীরের খেয়াল রেখো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ একটু বিভানকে ডেকে নিও। ঠিক আছে, তুই শুধু নিজের খেয়াল রাখিস। আর আমার খেয়াল রাখার জন্য এখানে বিভান তো আছেই। I love you, মা। I love you
টু। হ্যালো, হ্যাঁ মিস্টার শর্মা, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক পৌঁছে যাব, এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, প্যারেন্ট টিচার মিটিং এর ডেট আমি আজই ফাইনাল করে ফেলবো। ওকে ওকে। শাশা, হ্যাঁ বল, ঠিকঠাক পৌঁছে গেছিস? হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি। তোমার শরীর কেমন আছে এখন? একদম ঠিক। মা, যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি প্লিজ বিভানকে ফোন করে দিও, আর আমাকেও একবার ইনফর্ম করো, ওকে? ওকে মা আমার, তুমি যেমন বলবে আমি তেমনই করব। আচ্ছা তুই ভালো করে এনজয় করিস, আর আমার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ মা, আমি খুব এনজয় করব। তুমি প্লিজ নিজের খেয়াল রেখো, ওকে? টেক কেয়ার, বাই। ওকে বাই। হ্যালো, হ্যাঁ মিস্টার শর্মা, আসলে আমি আজ আসতে পারছি না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। আপনি অনিতা ম্যামকে বলে দেবেন যে আমি প্যারেন্ট টিচার মিটিং এর ব্যাপারে কাল কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ মিস্টার শর্মা, বাই। ইয়েস আন্টি, কি হয়েছে? বিভান, 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 আমার আবার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ। আন্টি একদম টেনশন করবেন না, আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। না, ডক্টরকে না, ডক্টরকে ফোন করেছিলাম আমি। শুধু শুধু তুমি এসো প্লিজ বিভান, তাড়াতাড়ি এসো। ঠিক আছে আন্টি, আমি 2 মিনিটে আসছি। ওকে ওকে, বাই বাই বিভান, বাই। আন্টি, আপনার শরীর তো খুব বেশি খারাপ মনে হচ্ছে, আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি। না, একটু একটু আগে ডক্টরের সাথে কথা হয়েছে, উনি উনি চেস্টে মাইল্ড মাসাজ করতে বলেছেন, তাহলেই আমার ভালো লাগবে। সেদিন সেদিন শাসা মাসাজ করে দিয়েছিল না, আর তাতেই ঠিক হয়ে যায়। আজ আজ তুমি করে দাও প্লিজ। আন্টি আমি, হ্যাঁ বিমান, প্লিজ করে দাও মাসাজ। হ্যাঁ ঠিক হচ্ছে বিমান, আরেকটু জোরে, আরেকটু। আন্টি আমি রিচাকে ডেকে আনছি, ও ঠিক করে দেবে। না বিমান, যা যা তুমি করতে পারো সেটা সেটা রিচা করতে পারে না বিমান, প্লিজ বিমান। আন্টি আপনি এসব কি করছেন? এসব যা বলছি তাই করো, না হলে তুমি আমাকে চেনো না আমি কি করতে পারি। আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব যে তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে, আর তারপর তুমি জানো যে কি হতে পারে। না, আমি এসব কিছুতে করতে পারবো না। প্লিজ বিভান, এভাবে চলে যেও না। কত বছর অভুক্ত আমি, আমাকে ভালোবাসো বিভান, এভাবে যেও না প্লিজ।
হ্যালো। হাই বিভান, কি হয়েছে তোমার? এত ডিস্টার্ব লাগছে কেন তোমায়? কিছু না, আসলে শরীরটা একটু খারাপ। ওফো, নিজের খেয়াল রাখো না তুমি। ডাক্তারকে দেখিয়েছো নাকি? না, এখন ওখানেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, মা কেমন আছে? ঠিক আছেন। আচ্ছা, আমি এখন রাখছি, আমাকে যেতে হবে। বাই বাই। কোথায় তুমি বিভান? এসো না প্লিজ। আরে এসো না। মানুষের একটা ভুল পদক্ষেপ বহু মানুষের জীবন নষ্ট করে দেয়। যেদিন বিভান সুগন্ধার বাজে উদ্দেশ্যগুলো বুঝতে পারল, যদি ও সুগন্ধাকে সেই দিনই সাহস করে সব বন্ধ করে দিতে বলতো, তাহলে ওকে আজ এই দিনটা দেখতে হতো না। এই কথাগুলো ওর বন্ধু শাসাকেও বলে দেওয়া উচিত ছিল। সুগন্ধা শ্লীলতাহানির অপবাদ দেওয়ার হুমকি দিয়ে বিভানকে নিজের বশে আনবার চেষ্টা করছিল। ও তো শুধু কিছু সময়ের জন্য সুখ পাচ্ছিল, কিন্তু বিভান, ওর জীবনের ওপর এর একটা বিরাট প্রভাব পড়ছিল। ও অপরাধ বোধের মায়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছিল। এই জঘন্য সম্পর্ক এইভাবেই চলতে থাকবে, নাকি শাসা তার মায়ের নোংরা কাজকর্মের কথা জেনে গেছিল, নাকি সুগন্ধা ঠিক এইভাবে বিভানকে নিজের মায়াজালে জড়াতে থাকলো? চলুন দেখা যাক। পাগল হয়ে যাচ্ছিলাম কারোর ভালোবাসার জন্য। থ্যাঙ্কস বিভান, তোমাকে পেয়ে আমি বুঝতে পেরেছি যে আজও আমার মধ্যে একটা নারী আছে, আর সে শুধু ভালোবাসতে চায় তোমাকে। না না, এসব আমি করতে পারবো না, এসব আমি পারবো না করতে। আমাকে মরতেই হবে, অন্য কোনো উপায় নেই আমার কাছে। এই জঘন্য জীবনটা আমি আর বাঁচতে চাই না। আরে শাসা, এসে গেছিস? বিয়ে বাড়ি কেমন কাটালি? আচ্ছা, রেশমির হাজবেন্ডকে দেখতে কেমন রে? কোনো ফটো টোটো নিয়েছিস নাকি? কি হয়েছে তোকে এরকম মন মরা কেন দেখাচ্ছে রে? আরে আরে কাঁদছিস কেন মা? কি হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে বিভানের? বিভান ইজ ডেড মা। ও সুইসাইড করেছে। না আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আজ আমাকে ভালোবাসতে বলবেন না? আসুন না, আমি আপনার সেই আগের বিভান। শাসা 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 ওখানে।
কি কি হয়েছে মা? কি কি কোথায়? কোন দিকে? ওখানে কেউ আছে? না না মা, কেউ নেই এখানে। দেখো দেখো না, আমার কথা না, শোন, ওখানে ছিল। না না মা, না না না, কেউ নেই মা, এখানে শুধু তুমি আর আমি আছি। শুধু তুমি আর আমি। দেখো, তুমি দেখো, দেখো মা, মা শুধু তুমি আর আমি। দেখলে কেউ আছে ওখানে? নেই তো, শুধু শুধু তুমি এত ভয় পাচ্ছ। হয়তো দুঃস্বপ্ন দেখেছো তুমি মা। মা গো মা, চলো চলো গিয়ে শুয়ে পড়ো, তা না হলে তোমার শরীর আবার খারাপ করবে। কেউ নেই, কেউ নেই, আমি আছি এখানে। শুয়ে পড়ো। হ্যাঁ। আন্টি, আমাকে ভালোবাসবেন না? কি হলো? আসুন না আন্টি। আসুন না আন্টি। কি হয়েছে মা? কি কি? কেউ এখানে আসবে না, এইবার কেউ এখানে আসবে না। এখানে শুধু আমি আর আপনি আছেন। আজ আমি আপনাকে প্রাণ খুলে ভালোবাসবো আন্টি। আপনি যত বলবেন তত আপনাকে ভালোবাসবো। আসুন না আন্টি, আসুন না। কেন করছো তুমি আমার সাথে? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি তোমাকে খুন করিনি। তুমি কেন করছো তুমি আমার সাথে এমন? আপনি আমাকে আপনার হাতে অবশ্যই মারেননি, কিন্তু আমার মৃত্যুর কারণ শুধু আপনি। আপনি নিস্তার পেতে চান আমার থেকে? তাহলে নিজের দোষ স্বীকার করে নিন, না হলে আমি সব সময় শুধু আপনার সাথেই থাকবো। করছি। তাহলে 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 তুমি আমাকে ছেড়ে দেবে তো? না না না, আমার কাছে এসো না, আমার পাশে এসো না। করছি, আমি সব স্বীকার করছি। বলছি, আমি শ্বাসকষ্ট হওয়ার অজুহাতে তোমাকে কাছে ডাকি। আমার শ্বাসকষ্টের অসুখ কোনোদিনই ছিল না। সেদিন আবার আমি তোমাকে আমার শ্বাসকষ্ট হচ্ছে বলে কাছে ডাকি, আর আমার চেস্টে মাসাজ করতে বলি, আর তারপর তোমাকে বলি আমাকে ভালোবাসার জন্য।
কিন্তু তুমি তুমি রাজি হচ্ছিলে না। আর তখন আমি তোমাকে হুমকি দিয়েছি, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি পুলিশে কমপ্লেন করব, বলবো যে তুমি আমাকে রেপ করার চেষ্টা করেছিলে। আর যখন তুমি আমার জালে ফেসে গেলে তো তখন যতদিন এখানে শাসা ছিল না, আমি প্রতিদিন তোমাকে ডেকে আমার শরীরে জ্বালা জড়িয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাহলে মা এটাই তোমার আসল রূপ? কি ভাবতাম আমি তোমাকে, আর তুমি এত নিচে নামতে পারলে? না না, শোন শাসা, ওই বিমান, বিমান এত বড় বিশ্বাসঘাতকতা। মা শোন, আসলে ওই তো তুই আমার চুপ, একদম চুপ, একটা কথা বলবে না তুমি। বিমান কিচ্ছু করেনি মা, ও বেচারা তো তোমার এই কাজের জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল। সেই সময় আমি যদি ওখানে টাইম মতো না পৌঁছে যেতাম তাহলে তো কি করতে যাচ্ছিলে তুমি বিমান? কি করছিলে তুমি এখানে বলো? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকো না, বলো এমন কি ঘটে গেল যে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? আসলে শাসা, তোমার মম না, এটা কিছুতেই হতে পারে না। মিথ্যে কথা বলছো তুমি বিমান, মিথ্যে। আমার মা এটা কখনোই করতে পারে না, মিথ্যে বলছো তুমি। না শাসা, যদি মিথ্যে কথাই বলতে হতো তাহলে আমি সুইসাইড করতে যেতাম না। প্রথমে তো আমি বিমানের কথাগুলো বিশ্বাসই করতে পারিনি। কি করে আমি আমার দেবীর মতো মায়ের ওপর এত বড় অপবাদ সহ্য করব? কিন্তু বিমান, ওর সুইসাইড অ্যাটেম্পটাও তো আমি নিজের চোখে দেখেছিলাম মা। ওকেও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমি। সেই জন্য, শুধুমাত্র সেই জন্যই আমি এই প্ল্যানটা বানাই মা, যাতে সত্যিটা সবার সামনে আসে। কোথায়, কোন দিকে, কোথায়, কেউ এখানে নেই মা? কোথায়, কোন দিকে? কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি আছি। দেখলে কেউ আছে ওখানে? নেই তো। কেন মা, কেন? শরীরে যদি এতই খিদে ছিল, কাউকে বিয়ে করতে পারতে তো তুমি। এইসব করার সময় একটুও লজ্জা করলো না তোমার? তোমার ছেলের বয়সী একজনের সাথে এরকমটা করতে একটুও বাধলো না তোমার মা? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে এখান থেকে। নিয়ে চলো এনাকে। বিমানকে অনৈতিক সম্পর্কের জন্য বাধ্য করার অপরাধে আদালত সুগন্ধাকে 5 বছর সশ্রম কারাবাসের শাস্তি শোনায়। আমাদের দেশে মহিলাদের সুরক্ষার জন্য অনেক আইন তৈরি হয়েছে, কিন্তু সুগন্ধার মতো বহু মহিলা এই আইনকে অন্যায়ভাবে ব্যবহার করে থাকে। এটা শুধু অনৈতিকই নয়, একটা জঘন্য অপরাধও বটে। যদি আপনি কখনো এরকম হুমকি পান তো আপনি তৎক্ষণাৎ আইনের সাহায্য নিন, মাথা নত করবেন না, কারণ আইন সবসময় সাহায্যের জন্য আপনার পাশে রয়েছে। আপনার আশেপাশে হওয়া এই ধরনের কোনো ঘটনা যদি আপনি জানতে পারেন
পুলিশকে জানাতে ভুলবেন না। এর ফলে আমরা, আমাদের সমাজ এবং আমাদের দেশ সব সুরক্ষিত থাকবে। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি, পরবর্তী এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ইটস বেটার টু বি সেফ দেন সরি। সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।